হ্যাঁ, বেশ। আমাদের আজকে বায়োলজি থিওরি ক্লাস 17 নাম্বার থিওরি ক্লাস। আমি শুধু থিওরি করিয়ে যাচ্ছি, এমসিকিউ দিচ্ছি না বা কোয়েশ্চেন দিচ্ছি না এমন ভাবার কোনো কারণ নেই। আমি এর মধ্যেই নোটস দিয়ে দেবো, ঠিক আছে? যেমন করে আমার এই কাজগুলো চলছে, এগুলো কমপ্লিট হতে হতে পেয়ে যাবে। সো তোমাদের ইতিহাসে যেটা পড়া দেওয়া হয়েছে সেটা হচ্ছে গুপ্তা ডাইনাস্টি। হ্যাঁ, এটা গতকালকে বলেছিলাম, মনে আছে? জানো সবাই? তোমাদের গুপ্তা ডাইনাস্টি পড়া দেওয়া আছে। আজকে রাতে খুব সম্ভব তোমরা বেদিক এজ আর রিলিজিয়াস মুভমেন্ট থেকে, অর্থাৎ বুদ্ধিজম, জৈনিজম, এখান থেকে কোশ্চেন্স পেয়ে যাবে। বেশ। আর এটা যেটা পড়ানো হচ্ছে এটা সাথে থাকবে। চলো তাহলে। চশমা দাও তো আমাকে। চশমা আছে? নেই চশমা ওখানে? এক মিনিট দাঁড়াও, একটু চশমাটা হয়নি। চশমাটা কি করলাম তাহলে? চশমা ছাড়া স্ক্রিনের দিকে তাকানো খুব কষ্ট। হ্যাঁ হ্যাঁ, পেয়েছো? ওকে। তাহলে আমরা কি পড়ছিলাম বলো দেখি? আমরা পড়ছিলাম হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, তাই না? সার্কুলেটরি সিস্টেম পড়ছিলাম। তো সার্কুলেটরি সিস্টেমের মধ্যে আমরা হার্ট পড়েছিলাম, ব্লাড পড়েছিলাম, ব্লাডের কিছুটা বাকি আছে, আজকে তারপর থেকে কন্টিনিউ হবে, তাই তো? ব্লাডে আমরা কোন পর্যন্ত পড়েছিলাম? ডাব্লিউবিসি পর্যন্ত হয়েছিল। হুম। ওকে, ভেরি গুড। চলো, ডব্লিউবিসি পর্যন্ত পড়েছি। আজকে আমরা দেখব হচ্ছে প্লেটলেটস। খাতার মধ্যে হেডিং লাগাও, প্লেটলেটস। তো প্লেটলেটস এর বাংলা হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা। এই তো এখন ক্লাস জয়েন করো তো। এক মিনিট দাঁড়াও তো, কেউ একজন ক্লাস জয়েন করছে, ওটাকে জয়েন করিয়ে নি। হয়ে গেল? ঠিক আছে, থাক। ওকে। প্লেটলেটস এর মধ্যেও না কোনো নিউক্লিয়াস থাকে না। লেখো, ইট হ্যাজ নো নিউক্লিয়াস। ইট হ্যাজ নো নিউক্লিয়াস। এর যে শেপটা হয়, প্লেটলেটস এর শেপটা কিন্তু গোলাকার হয়, ঠিক আছে? স্ফেরিক্যাল শেপ হয়। লেখো, ইট হ্যাজ, ইট হ্যাজ আ, ইট হ্যাজ আ শেপ অফ, ইট হ্যাজ আ শেপ অফ spherical shape, spherical shape। spherical shape হয় মানে গোলকের মতন শেপ হয়, গোলকের মতো। এর যে রং, সেই রংটা হচ্ছে একটু হলুদাভ হয়। হ্যাঁ, স্লাইটলি, স্লাইটলি ইয়েলো ইন কালার, স্লাইটলি ইয়েলো ইন কালার। যদি এর ফরমেশনের কথা বলো এবং ডেথের কথা বলো, তো অনুচক্রিকার জন্মও রক্তের মধ্যে, আবার মৃত্যুও রক্তের মধ্যে। অর্থাৎ its formation, its formation and death, its formation and death take place in, take place in blood, ব্লাডের মধ্যেই ঘটে। এটা কিসে সাহায্য করে না? রক্ত যখন মানুষের শরীরে কোথাও ইনজুরি হয়, সেখান থেকে যাতে রক্তটা বেরিয়ে যেতে না পারে, তার কারণে প্লেটলেটসের পুরো কাহিনীটা আমরা বুঝেছিলাম, যে প্লেটলেটস যখন ডিস্ট্রয় হয় তখন থ্রম্বোপ্লাস্ট তৈরি হয়। থ্রম্বোপ্লাস্ট দেখতে পেলে তারপর লিভারের কাছে খবর যায়। এই পুরো প্রসেসটা আমরা ব্লাড ক্লটিংয়ে শিখেছি। তো সেই কারণে প্লেটলেটস আমাদের ক্লটিংয়ে, রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। তাই লেখো, ইট ওয়ার্কস অ্যাজ
helping in blood clotting, এটা ব্লাড ক্লটিং এ হেল্প করে, ব্লাড ক্লটিং এ সাহায্য করে। এর লাইফ স্প্যানের কথা যদি বলা হয়, তো ইটস লাইফ স্প্যান, এর যে জীবনকাল সেটা হচ্ছে 7 থেকে 21 দিন, 7 to 21 days, 7 থেকে 21 দিন হয়ে থাকে। যদি কারোর শরীরে মানে এই প্লেটলেটস কমে যায় তাহলে কি হবে? ল্যাক অফ প্লেটলেটস কমে গেলে, কারোর শরীরে যদি প্লেটলেটস কমে যায় তাহলে কি হবে বলো দেখি? একটা রোগ আছে যার নাম হচ্ছে ডেঙ্গি। এই ডেঙ্গি রোগটা হলে কি হয়? ডেঙ্গি রোগটা হলে কি হয়? প্লেটলেটস কমে যায়। প্লেটলেটস কমে যায়, হ্যাঁ, তাহলে কি হয় শেষমেশ? স্যার রক্ত কমে যায়। হ্যাঁ, শেষমেশ কি হয়? প্লেটলেটস কমে গেলে কি হবে বলো? যদি আমরা হসপিটালে যাই, যখন দেখি ডেঙ্গি রোগ হয়, হ্যালো, বলো বলো, হ্যাঁ আমি তো পড়াচ্ছি, হ্যাঁ পড়িয়ে ফোন করছি, ওকে? তুমি ওই হোয়াটসঅ্যাপটা ইনস্টল করো, হ্যাঁ করো করো, ওকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা বেশ বেশ, ঠিক। ওকে, চলো, ল্যাক অফ প্লেটলেটস, হ্যাঁ মানে হ্যাঁ স্যার, রক্তক্ষরণ হতেই থাকবে, মানে বন্ধ হবে না হ্যাঁ, আর কি। রক্তক্ষরণ হতে থাকবে, রক্ত বন্ধ হবে, হ্যাঁ। আসলে আজকে একটু অশান্তি হয়েছে এইটাই, বুঝছো? মানে আমি মজা নিচ্ছি যদি বিষয়টাকে। হুম, আমাদের বাড়িতে এগুলো সব সেট করি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওটা লাগিয়ে দেখো তো ওই প্রবলেমটা হচ্ছে কিনা। দেখি। হুম আর ওই পুরোটা নিয়ে যাবো, হুম হুম নিউজ পরীক্ষার পর বলে দিয়ে দেবো আবার। মন লাগে পড়ো, Yes. ওকে চলো। তাহলে প্লেটলেটস এর যদি ল্যাক হয়, প্লেটলেটস আমাদের শরীরে হলে কি হবে? ব্লাড ক্লটিং হবে না, হ্যাঁ ব্লাড ক্লটিং না হলে কি হবে? রক্তক্ষরণ হবে, তাই না? আমি কি আজকে বেশি রিপিট করছি নাকি? এটা ল্যাক অফ প্লেটলেটস হচ্ছে হেমোফিলিয়া, হেমোফিলিয়া, হেমোফিলিয়া রোগটা হয়। এই হেমোফিলিয়া রোগটা আরেকটা জায়গায় আমরা দেখেছি, কোন একটা ভিটামিনের অভাবে হয়, বলতে পারো কি? এই হেমোফিলিয়া ডিজিজটাকে কি বলা হয় বলো তো? রয়্যাল ডিজিজ বলা হয়, রয়্যাল ডিজিজ, তাই না? রাজরোগ ভিটামিন কে। বা রাজ রাজকীয় রোগ হয়, হ্যাঁ একদমই তাই। ল্যাক অফ ভিটামিন কে, ল্যাক অফ ভিটামিন কে, ঠিক। হ্যাঁ, আচ্ছা আমার বোনেরা আছো তোমরা, সিরিয়াসলি উত্তর দিবা, ঠিক আছে? ঠিকঠাক উত্তর দিবা একদম। মানে মেয়েরা ভুলটা কম স্বীকার করে, তাই তো? মানে যদি মনে করো যে তোমাদের ভুল হয়েছে, তাহলে কি এটা ভুল স্বীকার করা, বিবাহিত কেউ আছো কি? আচ্ছা স্যার। স্যার আমি বলো, মানে হ্যাঁ, খুব অনেস্টলি বলতে গেলে কথাটা সঠিক। অনেস্টলি বলতে গেলে কথাটা সঠিক, ইয়েস একদমই তাই, আমি এটাই ফলো করছি। হুম মানে মানে ও হচ্ছে আমার উড বি ওয়াইফ, তোমার সবাই বোধহয় আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে দেওয়া আছে, দেখেছো? তো হ্যাঁ আমাদের এখনো বিয়ে সামাজিকভাবে বিয়েটা হয়নি, হবে এবছরের শেষের দিকে। তো মানে ও যখন দোষ করবে না, বোঝা যাচ্ছে যে ওরই দোষ, সবকিছু ওর, কিন্তু ভুলটা স্বীকার করবে না। আর যার কারণে আমারও খুব রাগ হয়ে যায়। হুম এখন এই দু চার কথা বললেই অশান্তি একটা হয়ে যায়, আর মনটা ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। যাক ঠিক আছে, এটাও জীবনের একটা পার্ট, আর এগুলো
চলতে থাকবে, এর মধ্যেও মজা আছে। সবাই ভালো থাকো, তাড়াতাড়ি পড়াশোনা করো, বিয়ে টিয়ে করো। ওকে। না স্যার, ওটা করবো না। সে কি, কি নাম তোমার? সৌরভ মন্ডল। সৌরভ মন্ডল। আমাদের সৌরভ ভাই সবার আগে বিয়ে করবে, এটুকু আমি না না নিশ্চিত। না স্যার, এত বড় আশীর্বাদ দেবেন না। ও আমি করবো না। এটা নিশ্চিত। যাক, ও আমি করবো না এখন। লাইফ পার্টনারের সঙ্গে এই এই নোক ঝোঁক এটার মধ্যেও মজা আছে, পরে বুঝবে। ওকে, তাহলে জানি না। হ্যাঁ ঠিক। তাহলে প্লেটলেটস যদি ডেঙ্গি ডিজিজটা হলে, এটা প্রশ্ন জিজ্ঞেস করেছে বলে আমি এখানে লিখেছি যে ডেঙ্গি রোগটা হলে পরে জিজ্ঞেস করবে হুইচ অফ ফর হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ প্লেটলেটস ডিক্রিজেস, প্লেটলেটস কমে যায়, হ্যাঁ, কোন রোগ হলে, সেটা হচ্ছে ডেঙ্গি হলে। তো ডেঙ্গি হলে প্লেটলেটস কমে গেলে নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, যেখান দিয়ে আছে না কেন সেখান দিয়ে ব্লিডিং হওয়া শুরু হয়। হ্যাঁ, সো এটা খুব একটা খারাপ স্টেজে চলে যায় তখন মানুষ। তো ল্যাক অফ প্লেটলেটসে হ্যামোফিলিয়া ডিজিজটা হয়। হ্যামোফিলিয়া ডিজিজের আর একটা কজ আছে, দ্যাট ইজ ল্যাক অফ ভিটামিন কে। আর এই হ্যামোফিলিয়া ডিজিজটাকে বলা হয় রয়্যাল ডিজিজ। ওকে, ভেরি গুড, গেল। নাও আমরা এখন ব্লাড গ্রুপ নিয়ে আলোচনা করব, অনুচক্রিকা সম্পর্কে এটুকুনি আলোচনা করার ছিল। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। বলছি স্যার, এটা কমে গেলে হেমোফিলিয়া হয় আর বেড়ে গেলে কি হয় এটা? বেড়ে গেলে আমি এটা জানি না, বাট এটা এক্সামে কোনোদিন জিজ্ঞেসও করেনি, তবু তুমি একবার গুগল করে দেখে নিও যে প্লেটলেটস ইনক্রিজ হলে কোন ডিজিজ তৈরি হয়, বা মানব রোগের মধ্যেও এটা আমি পাইনি যদিও। ঠিক। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তোমাদের একটা কমপ্লিট চ্যাপ্টারই আছে হিউম্যান ডিজিজ বলে। হ্যাঁ, দুটো চ্যাপ্টার আছে, একটা আছে হিউম্যান ডিজিজ, আর একটা আছে প্লান্ট ডিজিজ। হ্যাঁ, হিউম্যান ডিজিজ আর হচ্ছে প্লান্ট ডিজিজ, এই দুটো চ্যাপ্টার আছে। ঠিক আছে, চলো। আমি একটু ফ্রি হলে, অর্থাৎ সামনের মাস থেকে হয়তো আমি ক্লাসের পরিমাণটা বাড়িয়েও দিতে পারি। তোমাদের এই দেখো, এখনো ক্লাস জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছে, কি করে হবে তাহলে এগুলো করলে? তো আমি এটাই বললাম, সামনের মাস থেকে আমি ক্লাসের টাইমিংটা বাড়িয়েও দিতে পারি, সেটা ডিপেন্ড করছে এখন আমাদের সিলেবাসটা কতদূর কি শেষ হয়। আমি চাইছি কি, যে 24-এর আগেই সিলেবাসটাকে মোটামুটি কভার যদি করে, হ্যাঁ, আমরা থরালি প্র্যাকটিসের মধ্যে যদি যেতে পারি, এটা আমি চাইছি। তো দেখা যাক কতদূর কি হয়। সামনের মাস থেকে আমি অন্তত একটা ক্লাস হলেও বাড়িয়ে দেবো, একটা দিন হয়তো বাড়িয়ে দিব, ঠিক আছে, যাতে দ্রুত আমরা সিলেবাসটাকে কমপ্লিট করতে পারি। বাকি আর একটা সাজেশন তোমাদের দিয়ে রাখি, ইউটিউবে যতটুকুন যা পড়ানো হয়েছে তোমরা না ওইগুলোকে একটুখানি দেখে নোটটা করে নিও, ওকে, তাহলে সুবিধা হবে আমাদেরকে। স্যার ওগুলো তো করে নিয়েছি, কিন্তু মানে ওই যেটা আমাদের পলিটিটা আছে, পলিটিটাতে একটু সমস্যা হচ্ছে, কারণ ওইগুলো সবগুলো দেখো দেখো দেখো, করে উঠতে কোয়ালিটি পারিনি। ইউটিউব চ্যানেলে যেগুলো দেওয়া রয়েছে, ওইটা যদি নোট তোমার কাছে থেকে থাকে, বাকি আমাদের 24-এর টার্গেট করে আমি একটা ক্রাফটস ক্লাস তোমাদের দেব। ক্রাফটস বলতে যেখান হ্যাঁ থেকে, মানে স্যার শর্ট হ্যাঁ, শর্ট করে আর কি পুরোটা দিয়ে দিবেন, একদম একটা ব্রিফলি দিয়ে দিবেন এরকম। একদম একদমই তাই, এবং শুধু সেটাই হ্যাঁ নয়, স্যার। হ্যাঁ, যেখান থেকে কোয়েশ্চেন হয় সেই জায়গাগুলোকে আমি করে দিব, ঠিক আছে, প্রত্যেকটা হ্যাঁ টপিকের স্যার, মানে ক্ষেত্রে। অত এলাবোরেট পড়বো না, জাস্ট মানে ওয়ান লাইনার টাইপের আর কি ইয়ে করে দিয়ে দিবেন। একদম একদম একদম, যেখান থেকে একদম ধরে ধরে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, তারপর গভর্নর্স, ঠিক আছে, পার্লামেন্ট, এই প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি ক্রাক্স দিয়ে দেবো, সো ডোন্ট ওয়ারি, আমার স্যার এখান আমি, থেকে সবটাই দিব। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছিলাম যে ওই আমাদের যতগুলো ধরুন মানে আর্টিকেলস আছে, আমি এরকম ভাবে একটা করতে চাইছিলাম যে একটা ক্যালেন্ডার টাইপের বানাবো, মানে 1 নম্বর আর্টিকেল থেকে একদম যতগুলো আর্টিকেল আছে প্রত্যেকটাতে কি কি বলা হয়েছে, কত ওকে, নম্বর পার্টে কি কি হয়েছে, এরকম ভাবে করতে চাইছিলাম। হ্যাঁ, সেটা তুমি কিন্তু করতে পারো, বাট এটা প্রয়োজনীয় নয় বলে আমার মনে হচ্ছে, কারণ কি, এত আর্টিকেল আমাদের মাথার মধ্যে রাখার দরকার নেই। যারা সব বর্ষিয়ান আর্টিকেল আসবে না তো পরীক্ষায়। হ্যাঁ, যারা বর্ষিয়ান আইনজীবী, তারাও সব আর্টিকেল কোনোদিনই মুখস্থ করেনি, বুঝতে পারছো? তাহলে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে আর্টিকেলগুলো গুরুত্বপূর্ণ, তার আমি শর্ট ট্রিক সহ তোমাদেরকে নোট অ্যাভেলেবেল করে দেবো। হ্যাঁ, সো ডোন্ট ওয়ারি, চাপ নিও না, ওকে। যখন, তবে একটাই রিকোয়েস্ট আমার, যখন যেটা আমি বলছি, যখন যেটা আমি দিচ্ছি সেটা করো। 2-3 দিনের মধ্যেই, খুব সম্ভব হয়তো আমি তো 1-2-3 থাকছি না, আমি বাড়ি ফিরেই তোমাদেরকে একটা স্পেশাল একটা ক্লাস দিব, যেটার মধ্যে গভর্নর্স থাকবে, ভারতবর্ষের গভর্নর, গভর্নর অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তারপর গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভাইসরয় অফ ইন্ডিয়া, এদের প্রত্যেকটা একদম শুরু থেকে শেষ
নিয়ে একটা দেবো এবং তাদের যা ইম্পর্টেন্স গুলো আছে, তাদের থেকে যে কোয়েশ্চেন গুলো হয়, সেই জায়গার ক্লাসটা আমি তোমাদেরকে করিয়ে দেবো উইথ নোট। ঠিক আছে, এইভাবে ধীরে 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 আমি কিন্তু দিতে থাকবো। এবার একটা কথা আমি বলি, এই যে টেস্টগুলো হচ্ছে এগুলো যদি তোমরা না করো, বারবার বলছি, আমি দৈনিক বলছি, যেদিন যেটা যখন দেওয়া হচ্ছে তখন সেটাকে কিন্তু কমপ্লিট করে ফেলবে, না হলে কিন্তু পরে পস্তালে পরে কিন্তু তোমরাই দেখবে যে অনেক পড়া জমে গেছে। এটা করো না ভাই আমার, ঠিক আছে? কি বলেছি প্রত্যেকে এটা মাথায় রেখো। ওকে, চলো খাতা হ্যালো হেডিং দাদা, লেখো। হ্যাঁ বলো। দাদা বলছে কি ক্লাস যে করাবে না এগুলি না একটু রাতে করাইও। রাত্রে? হ্যাঁ দাদা, হ্যাঁ রাতেই তো করাবো ভাই, রাতেই ঠিক আমি আছে। ডেট দিব। হ্যাঁ, দিনে আমার ঠিক সময় আছে। হবেও না। আমাদের আকাশ, আর জানো আকাশ দেবনাথ, আকাশ কোত্থেকে ক্লাস দেখছে জানো কি তোমরা সবাই? আকাশ না স্যার। কিন্তু, না আকাশ ত্রিপুরা থেকে দেখছে। আকাশ স্যার, ত্রিপুরায় তো তার মানে কি ওইখান থেকে এখানে মানে বিসিএস এর জন্য কি প্রিপারেশন করছে ওইখান থেকে? ত্রিপুরাতেও পিএসসি রয়েছে, ত্রিপুরাতে তো বাংলা ভাষা। হ্যাঁ ওটাই তো, তার মানে আমরাও তো ত্রিপুরার জন্য অ্যাপ্লিকেশন করতেই পারি। হ্যাঁ করতেই পারো, হ্যাঁ আমাদের এখানে করতে অনেক পারবে। ছেলেরা ত্রিপুরাতে চাকরি করেও তো। হুম, খুব ভালো। যাক আকাশ, ওটা কখন বেরোয় মানে বলো। নোটিফিকেশনটা? তার মধ্যে একটাই প্রবলেম হয়, নোটিফিকেশন 1 বছর বেরোলে 2 বছরের মতো গ্যাপ হয়ে যায়। কারণ আচ্ছা, কম না, কম সিট থাকে এই কারণে। হুম, ছোট না স্টেট আরো। স্টেট ছোট। ভালো ভালো। আকাশ, আকাশ দাদা একদিন, আকাশকে একদিন ফোন করবো, আকাশের ভাষাটাকে শিখতে হবে। আকাশের বাংলা ভাষার মধ্যে দেখেছো একটা ভাব আছে। হ্যাঁ স্যার, টান থাকে, টান অনেক হ্যাঁ, থাকে। এটা খুব দাদা ভালো। ওটা মানে একটা মানে টোনের মধ্যে একটু ডিফারেন্স হয়। আমি হ্যাঁ, যদি ভুল বলে থাকি তাহলে মাফ করে দেবে দাদা। না না না, মাফ কেন, অবশ্যই না, একদম না। মাতৃভাষা সর্বপ্রিয়। এটা সবসময় মাথায় রাখবে। আমার যেটা মাতৃভাষা, সেটা হচ্ছে এই পৃথিবীর মধ্যে সব থেকে বেটার ভাষা, বাকি ফরেন ল্যাঙ্গুয়েজ ফর মি। ওকে, এই হ্যাঁ দাদা। ধ্যানটা রাখবা, যে আমার মাতৃভাষা আমার ভাষা, বাকি সব ভাষা ফরেন ল্যাঙ্গুয়েজ ফর মি। ওকে, আমি একটা কথা স্যার মনে করি, বল। বলছি আমার আমার তো আমি তো স্যার বাঁকুড়ায় থাকি, আমাদের তো বাঁকুড়ি ভাষা চলে। হ্যাঁ তো বাঁকুড়া। আমার, এটা খুব একটা ইন্টারেস্টিং ভাষা, বাঁকুড়ার ভাষা। হ্যাঁ আমাদের বাঙালি ভাষা চলে স্যার, কিন্তু ঘটনা হচ্ছে কি, আমরা ওই কৃত্রিমতা নিয়ে মানে অন্যের ভাষাকে ধার করে করে, ওই কলকাতার ভাষাকে ধার করে করে চালাই না। আমরা নিজেদের মতো রুক্ষ রুক্ষ সূক্ষ্ম অঞ্চলের মানুষ, তো তো আমাদের আমাদের মতো করে ভাষা চলে। তাতে আমার যতটাই যারা খারাপ লাগে, আমাদের নিজস্ব আছে, তাই না? বাঁকুড়ার ভাষাতে একটা জিনিস আমি কমন দেখেছি, সেই কথাটা হচ্ছে কেলা, যাবো না কেলা, খাবো না কেলা। স্যার স্যার স্যার, এটা বলবেন না, হ্যাঁ এটা দাদা, ঠিক আছে। আমারও একটা বন্ধু ছিল, ও সেম এরকমই বলতো বাঁকুড়া থেকে। বাঁকুড়া ভাষা এইটা আমি আমি গিয়েছি বাঁকুড়াতে, আমি বাঁকুড়াতে স্যার গিয়েছি। ওটা নিয়ে অন্য কিছু আছে, ওগুলো বলবেন না। আচ্ছা, আর এটা কি গালাগালি নাকি? হ্যাঁ, একরকম ভাবে গালি হিসেবেও ধরা যায়, আবার মানে প্রত্যেক কথার কথায় আর কি বের হয়ে যায়। আমি তো সেটাই, আমি তো দেখলাম যে এটা তো আম আদমির ভাষা, এখন আম আদমির ভাষা গালাগালি দিলে তাহলে কি হ্যাঁ হবে? হ্যাঁ ব্যাপারটা হ্যাঁ কি? হ্যাঁ, মহিলারাও বলে দেয়। হ্যাঁ সেটাই তো। যাই হোক, এটা আমি শুনেছি প্রায় লোকের মুখেই, প্রায় সবার মুখেই। ওকে চলো, খাতার মধ্যে হেডিং লাগাও। দাদা দাদা একটা দাদা? কথা হ্যাঁ ছিল। বলো বলো, আমার বোনটার কথা শুনি একবার। বলো। বলছিলাম যে ওই যে আপনি বললেন না যে গভর্নর এই সমস্ত লিস্ট যে দেবেন, হ্যাঁ তো সেইখানে সবার সাথেই বলছি একটা হেল্প যদি করা যেত, যে সেগুলোকে মানে বারবার যখনই পড়ি কিন্তু ভুলে যায়, পরে আবার সেই একই জায়গায় এসে দাঁড়িয়ে যায়। হুম হুম, ওগুলো যদি একটা কোনো নেমোনিক টাইপের কিছু হ্যাঁ বানানো হ্যাঁ যেত, হ্যাঁ, ওইটাই বা ওইটা সেরকম। ওটা থাকবে, ওটা থাকবে, যাতে মনে আচ্ছা। রাখা যায়। এবং কিভাবে মনে রাখতে হয় আমি বলি, এই দেখো শোনো, আজকে একটা বলেই দিই আমি, যে জিনিসগুলোকে মুখস্থ করলে ভুলে যেতে হয়, সেই জিনিসগুলোকে বেটার হচ্ছে দৈনিক একবার করে দেখা। কিভাবে দেখা, ভালো করে শোনো, রুটিন করে নাও না, দেখবা ওখানে সব মিলিয়ে বোধহয় 14টা থেকে 15টা হবে ইম্পর্টেন্সের দিক থেকে। তো আমরা যদি এটা ঠিক করি যে দিনে দুজনকে দেখব, ঠিক আছে, সকালে একজনকে বিকালে একজনকে, 2 সপ্তাহ প্র্যাকটিস করো। 2 সপ্তাহ, আমি কি বলতে চাইছি বুঝেছো? যদি 14 জন হয় তাহলে 1 সপ্তাহে তো কমপ্লিট হবে, সকালে একজন বিকালে একজন। 2 সপ্তাহে এটা কন্টিনিউ করার পরে তুমি আজীবনকাল ওটাকে ভুলবে না, গ্যারান্টি থাকলো। একবার করে দেখো।
তো আচ্ছা, এটাই বুঝছি। আমি বলছি। সো যেটা মনে হচ্ছে বারবার ভুলে যাচ্ছি, সেটাকে সকালে একবার দেখা, বিকালে একবার দেখা। এটা এক সপ্তাহ কন্টিনিউ করলে তোমার ওটা খাতা বের করতে করতেই মনে পড়ে যাবে, নোটটা বের করতে করতেই মনে পড়বে, হ্যাঁ এই জায়গাটায় ওই লেখা ছিল এর বিষয়ে, ওই জায়গাটা ওর ওর বিষয়ে লেখা ছিল। এটা হবেই শুধুমাত্র এক সপ্তাহ প্র্যাকটিস করলে। সো এগুলো নিয়ে চাপ নিতে হবে না, ধীরে চলো চলো খাতার মধ্যে হেডিং লাগাও। ব্লাড দাদা গ্রুপ। হ্যাঁ বলো। বলছি প্লেটলেটের সুস্থ শরীরে কতটা থাকা প্রয়োজন? প্লেটলেটস, প্লেটলেটসের সংখ্যা, হ্যাঁ, প্লেটলেটসের সংখ্যাটা কত থাকা প্রয়োজন একটু গুগল করে দেখে নিও এটা ভাই। খুব সম্ভবত সেই লাখে থাকে বোধহয়, নাকি হাজারে থাকে, 4 লাখ বা এরকম কিছু না। নর্মাল ভ্যালু হচ্ছে 1.5 লক্ষ। নর্মাল ভ্যালু বোধহয় 1.5 লক্ষ আছে, নর্মাল ভ্যালু, নর্মাল ভ্যালু। আর হিমোফিলিয়া হওয়ার সময় কততে নেমে যায়? হ্যাঁ এইটা খুব ভালো বলেছো। আমাদের যেহেতু বাড়িটা হচ্ছে একদম হসপিটালের কাছেই আমাদের বাড়ি, তো এই যে যে ডেঙ্গিটা গেল, ডেঙ্গি সিজনটা যে গেল 3-4 মাস আগের কথা বা কত ওরকমই হবে, ওখানে একটা পেশেন্ট, একটা মহিলাকে ভর্তি করা হয়েছিল হসপিটালে, যার প্লেটলেট ছিল 3,000। বুঝতে পারছো? 3,000 প্লেটলেটস দেখার সাথে সাথে মানে একটা হুলস্থুল হয়ে গেছিল সব। মানে 3,000 প্লেটলেটস এর পেশেন্ট এসছে, মানে তার মুখ দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে অলরেডি ব্লিডিং শুরু হয়েছিল, ইউরিনালের সাথে, বাথরুমের সাথেও কিন্তু ব্লিডিং হচ্ছিল। তো সেই পেশেন্টটাও কিন্তু ঠিক হয়ে বাড়িতে গেছে হসপিটাল থেকে। সো তার মানে বুঝতে পারছো যে এই 3,000-এ 4,000-এ আসলে পরে খুব খারাপ একটা পরিস্থিতি ক্রিয়েট হয়। বাকি স্যার নর্মাল দেহে যদি আমাদের 1.5 লাখ থেকে যদি কমে 1,30,000 আসে, তবুও কিন্তু আমরা বুঝতে পারবো এর সমস্যাটা। 1,30,000। ওকে। স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। বলছি স্যার এই যে ডেঙ্গুর যে বিষয়টা বললেন ডেঙ্গি, তো এটা হলে শুনেছি যে পিঁপে মানে পেঁপে গাছের আর কি ওই যে মানে ক্ষীরটা আর কি খেলে পরে ওটা ঠিক হয়, তো ওটা কি হ্যাঁ, মানে যারা প্লেটলেট? যারা যারা আয়ুর্বেদিক ভাবে ট্রিটমেন্ট করছে তারা এটা দাবি করছে। এবং দেখো পেঁপের যে তরু ক্ষীর, এটা কিন্তু সত্যি মানে এর মধ্যে ওই ডেঙ্গি সারানোর মতন উপাদান নিশ্চিত রূপে কিছু না কিছু থাকে, না হলে মানুষ তো খাচ্ছে। এমনকি তোমাকে বলবো আমিও খেয়েছি এবার। এবার মানে আমি মানে যিনি আমার মিসেস হবে, ওর ডেঙ্গি হয়েছিল। তো ডেঙ্গি হওয়ার জন্য ওই পেঁপের ওই রস করে দেওয়ার পরেও খাবে না, তো আমাকে খেতে হয়েছে, তারপরেও খেয়েছে। বুঝতে পারছো কি অবস্থা? তার মানে তো আমি সুস্থ স্যার অবস্থায় আমি কিন্তু এটা তো খেয়েছি। ডাইরেক্ট খাওয়া যায় না, এটা কিরকম ভাবে খাবেন? হ্যাঁ ওটা খাওয়া যায় তো। ওই না, পেঁপেকে টাচ করলে না, কোনো কিছু দিয়ে যখন তুমি পেঁপেকে টাচ করবে, তখন যে রসটা বের হবে না, ওটা বাতাসার মধ্যে দিয়ে খেতে হয়। ওকে, ও বাতাসা শোনা দিয়ে, হয়েছে? আচ্ছা। ওটা বাতাসের মধ্যে দিয়ে খেতে হবে, এটা লিভারের জন্যও নাকি খুবই আহ, উপকারী জিনিস, তাই তো বলে শুনেছি আমাদের এখানে বয়স্ক লোকেরা। ওকে, চলো থাক, আমরা ওগুলো বাদ দিই, আমরা এখানে আসি। ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ থেকে কতগুলো কোয়েশ্চেন্স আছে, আমি যত সহজভাবে বোঝানো সম্ভব সেভাবেই বলছি। সবার প্রথমে তো এটা আমাদের জানা দরকার যে ব্লাড গ্রুপ আবিষ্কার করলেন কে। না, ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন স্যার কার্ল ল্যান্ডস্টেনার। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, তো সো নোট করো। ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ ইজ, ব্লাড গ্রুপ ওয়াজ discovered by, blood group was discovered by Sir Carl Landsteiner। ল্যান্ডস্টেনার কবে? 1902। 1902 কার্ল ল্যান্ডস্টেনার ব্লাড গ্রুপটাকে আবিষ্কার করেছিলেন। ব্লাড গ্রুপ মেইনলি 4 প্রকারের হয়। ব্লাড গ্রুপ ইজ, ব্লাড গ্রুপ ইজ মেইনলি অফ 4 টাইপস। 4 প্রকারের হয়, সেটা কি কি? এ বি, এ বি আর ও। এ বি, এ বি, এ বি আর ও। ওকে, এখানে আমরা একটা টেবিল তৈরি করব। তো আগে আমি টেবিল তৈরি করব, তারপর তোমরা টেবিল তৈরি করবে, না এই টেবিল থেকেই দেখবা কতগুলো কোয়েশ্চেন জিজ্ঞেস করে।
তো টেবিলটা থাকলে কি হবে, আমরা আমাদের নোটটাকে খুললেই বিষয়টাকে চোখের মধ্যে ছবি করে রাখতে পারবো। আগে আমি করি, তারপর তোমরা। 1 2 3 4 5, 5খানা কলাম হবে, 5খানা কলাম হবে। চল, এক, আমি আগে করব, তোমরা দেখা গেল বড় করে করে ফেললে, হ্যাঁ এই জন্য বলছি। 1 2 3 4 5, হয়ে গেল। আচ্ছা, রো হবে হলো 1 2 3 4, 4টে গ্রুপের জন্য 4টে রো হবে। এবার একটা, দুটো, তিনটে, চারটে, ব্যাস হয়ে গেছে। ওকে, সো এখানে লিখবো হচ্ছে ব্লাড গ্রুপ। চলো সবাই এভাবে টেবিলটাকে করে নাও, ব্লাড গ্রুপ। আর এখানে লিখো ক্যারিজ অ্যান্টিজেন আর ক্যারিজ অ্যান্টিবডি। এখানে লেখো ক্যান ডোনেট টু, ক্যান ডোনেট টু, ক্যান অ্যাকসেপ্ট ফ্রম, ক্যান অ্যাকসেপ্ট ফ্রম। তাহলে একটা নোটের মধ্যে পুরো বিষয়টা থাকবে। ব্লাড গ্রুপ, ক্যারিজ অ্যান্টিজেন, ক্যারিজ অ্যান্টিবডি। ক্যারি মানে বহন করা। অ্যান্টিজেন কার মধ্যে থাকে, কোন ধরনের অ্যান্টিজেন থাকে। অ্যান্টিবডি কার মধ্যে থাকে, কোন ধরনের অ্যান্টিবডি থাকে। ক্যান ডোনেট টু, কাকে কাকে ডোনেট করতে পারে। ক্যান অ্যাকসেপ্ট ফ্রম, কার কার থেকে নিতে পারে। তো সবার প্রথম ব্লাড আমরা যেটা লিখব, দিস উইল বি ব্লাড গ্রুপ এ। তো ব্লাড গ্রুপ এর মধ্যে না অ্যান্টিজেন এ পাওয়া যায়, অ্যান্টিজেন এ পাওয়া যায়। ওকে, আর অ্যান্টিবডি বি পাওয়া যায়, অ্যান্টিবডি বি পাওয়া যায়। তাহলে এ গ্রুপের ব্লাডের মধ্যে, এ গ্রুপের রক্তে এ অ্যান্টিজেন থাকে, বি অ্যান্টিবডি থাকে, এবং এ রক্ত দিতে পারবে হচ্ছে এ কে এবং এ বি কে দিতে পারবে, আর অ্যাকসেপ্ট করতে পারবে এ এর থেকে এবং ও এর থেকে, যেহেতু ও সার্বিক দাতা, ইউনিভার্সাল ডোনার। হ্যাঁ, আচ্ছা, ব্লাড গ্রুপ বি, ব্লাড গ্রুপ বি এর মধ্যে অ্যান্টিজেন বি থাকে, অ্যান্টিজেন বি থাকে, আর অ্যান্টিবডি এ থাকে, অ্যান্টিবডি এ থাকে। খুব ইম্পর্টেন্ট, অ্যান্টিবডি এ থাকে বি গ্রুপের মধ্যে, অ্যান্টিবডি বি থাকে এ গ্রুপের মধ্যে। ওকে, আর এ নাম হলো কেন ব্লাড গ্রুপ এ, কারণ অ্যান্টিজেন এ যেহেতু থাকে সেই জন্য। বি নাম হলো কেন, অ্যান্টিজেন বি থাকে এই জন্য। ওকে, আচ্ছা, এ কাকে কাকে ডোনেট করতে পারবে না, বি গ্রুপের রক্ত বি কে এবং এ বি কে ডোনেট এবি। করতে পারবে এবং নিতে পারবে বি এর থেকে আর ও এর থেকে। ওকে, তারপরে আসো এবি গ্রুপের রক্ত। এবি গ্রুপের রক্ত কেন নাম হলো, কারণ আমি বলছি আবার, অ্যান্টিজেন যেটা সেটার জন্য নামকরণ হয়েছে, অ্যান্টিজেনের জন্য নামকরণ হয়েছে। তাহলে এবির মধ্যে অ্যান্টিজেন এ অ্যান্টিজেন বি দুটোই আছে। অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি, এই দুটোই থাকে হচ্ছে এবি গ্রুপের রক্তের মধ্যে। অ্যান্টিবডির কথা যদি বলো, তাহলে এবি গ্রুপের মধ্যে কোনো প্রকার অ্যান্টিবডি থাকে না। এবি গ্রুপের রক্তে কোনো প্রকার অ্যান্টিবডি থাকে না। কাকে ডোনেট করতে পারবে, এবি গ্রুপের রক্ত শুধুমাত্র এবি কেই ডোনেট করতে পারবে, এবং এবি গ্রুপটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাকসেপ্টার, এ সবার থেকে অ্যাকসেপ্ট করতে পারবে, ইউনিভার্সাল অ্যাকসেপ্টার, এ সবার থেকে অ্যাকসেপ্ট করতে পারবে, গ্রহণ করতে পারবে। যদি আসো ও গ্রুপের কথায়, তো ও গ্রুপের মধ্যে না, ও গ্রুপের ব্লাডের মধ্যে কোনো প্রকার অ্যান্টিজেন থাকে না, কিন্তু এদের মধ্যে অ্যান্টিবডি থাকে। অ্যান্টিবডি এ অ্যান্টিবডি বি দুটোই থাকে, অ্যান্টিবডি এও থাকে আবার অ্যান্টিবডি বিও থাকে।
দেখো জিনিসটা ছবির মতন হয়ে গেল চোখের সামনে। তাহলে অ্যান্টিজেনের জন্য নাম হয়েছে, হ্যাঁ, ও ফর জিরো। ও ফর জিরো। জিরো কেন? কারণ ও গ্রুপের ব্লাডে কোনো প্রকার অ্যান্টিজেন নেই। তাহলে নামকরণের কারণটা হচ্ছে অ্যান্টিজেনের উপস্থিতি। অ্যান্টিজেন এ থাকার জন্য এ গ্রুপ, অ্যান্টিজেন বি থাকার জন্য বি গ্রুপ, অ্যান্টিজেন এ বি দুটো থাকার জন্য এ বি গ্রুপ, অ্যান্টিজেন জিরো হওয়ার জন্য জিরো গ্রুপ বা ও গ্রুপ। ওকে, এবার মনে রাখতে হবে যে অ্যান্টিবডি, এর অ্যান্টিবডিটা কি করে মনে রাখবো? এ গ্রুপের রক্তে বি অ্যান্টিবডি থাকবে, আর বি গ্রুপের রক্তে এ অ্যান্টিবডি থাকবে। আর ও গ্রুপের মধ্যে এ বি অ্যান্টিবডি দুটোই থাকবে, কিন্তু এ বির মধ্যে কোনো অ্যান্টিবডি থাকবে না। ওকে, আর যদি ক্যান ডোনেট টু বলো তাহলে কি বলবা? যে এ হচ্ছে ইউনিভার্সাল ডোনার। ইউনিভার্সাল ডোনার, এ সবাইকে দিতে পারে, ইউনিভার্সাল ডোনারে। আর অ্যাকসেপ্ট কার থেকে করতে পারবে? অনলি ও থেকে। অনলি ও, শুধুমাত্র ও গ্রুপ থেকে নিতে পারবে, বাকি আর কারো থেকে নিতে পারবে না। ওকে, তাহলে এই ছকটা থেকে কিন্তু প্রশ্ন আসে। অ্যান্টিজেনটা কি, এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে। তো মনে রেখো অ্যান্টিজেন হচ্ছে এক প্রকারের প্রোটিন। সো অ্যান্টিজেন ইজ দাদা ছকটা আবার বলবে একটু? a kind of protein। হ্যাঁ বলবো, অবশ্যই বলবো। অ্যান্টিজেন ইজ এ কাইন্ড অফ প্রোটিন। অ্যান্টিজেন হচ্ছে এক প্রকারের প্রোটিন। হ্যাঁ, ছকটাতে আমি বলছিলাম যে বাপাশে আমরা এ গ্রুপ, বি গ্রুপ, এ বি গ্রুপ, ও গ্রুপ লিখেছি। এ গ্রুপের রক্ত নামকরণ হয়েছে কারণ অ্যান্টিজেন এ থাকে বলে। বি গ্রুপের রক্ত নাম হয়েছে অ্যান্টিজেন বি থাকে বলে। এ বি গ্রুপ নাম হয়েছে অ্যান্টিজেন এ বি উভয় থাকে বলে। আর যেহেতু ও গ্রুপের রক্তে জিরো অ্যান্টিজেন থাকে তাই জিরো বা ও নাম হয়েছে। ওকে, এবার মনে রাখার বিষয়, এ গ্রুপের মধ্যে অ্যান্টিবডি বি থাকে, বি গ্রুপের মধ্যে অ্যান্টিবডি এ থাকে, আর এ বির মধ্যে কোনো অ্যান্টিবডি থাকে না, আর ও এর মধ্যে অ্যান্টিবডি এ অ্যান্টিবডি বি থাকে, অ্যান্টিজেন থাকে না। কাকে দিতে পারবে তুমি দেখতে পাচ্ছ, কার থেকে নিতে পারবে দেখতে পাচ্ছ। ওকে, এখান থেকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করা যায়, অ্যান্টিজেনটা কি? অ্যাকচুয়ালি অ্যান্টিজেনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রোটিন। ঠিক আছে, হয়েছে এটা নোট করা সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। বেশ, এবার আমরা দেখতে চলেছি, আমরা আরএইচ ফ্যাক্টর সম্পর্কেও পড়বো। কারণ তোমরা দেখেছো যে ব্লাড গ্রুপ এখানে নোট করার দরকার নেই, আমি জাস্ট দেখাচ্ছি। এ প্লাস এ প্লাস এ হ্যাঁ, এ পজিটিভ এ নেগেটিভ থাকে না, বি পজিটিভ বি নেগেটিভ, এ বি পজিটিভ এ বি নেগেটিভ, ও পজিটিভ ও নেগেটিভ, এগুলো থাকে। তো এই নেগেটিভ পজিটিভটা মানে কি? যদি আমাদের রক্তের মধ্যে যদি কারো আরএইচ ফ্যাক্টর উপস্থিত থাকে তাকে বলা হয় পজিটিভ, আর যদি পজিটিভ। কারো আরএইচ ফ্যাক্টর না থাকে তাকে বলা হয় নেগেটিভ। সো এই বিষয়েও আমরা যা আলোচনা করার দরকার সেটা আলোচনা করব। ওকে, চলো তাহলে এরপর যাই। নাও দেখব যে আমরা পিতামাতার ব্লাড গ্রুপ কি হলে তাদের সন্তানের সম্ভাব্য ব্লাড গ্রুপ কি হতে পারে, এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে। সো একপাশে আমরা নোট করব যে ব্লাড গ্রুপ অফ প্যারেন্টস, ব্লাড গ্রুপ অফ প্যারেন্টস, আর আরেক জায়গায় লিখব ব্লাড গ্রুপ অফ চাইল্ড, ব্লাড গ্রুপ অফ চাইল্ড। অর্থাৎ প্রথম কথা, ফাদার মাদার দুটো দেখে নিয়ে যা খুশি, বাবারও এ যদি হয়, মায়েরও যদি এ ব্লাড গ্রুপ হয়, দুজনেরই এ, তাহলে তাদের সম্ভাব্য বাচ্চার রক্তের গ্রুপ হবে এ অথবা ও। ওকে, তারপর মনে করো বাবার এ গ্রুপ, বাবার এ গ্রুপ মায়ের বি গ্রুপ, এমন যদি হয় তাহলে তাদের বাচ্চার সম্ভাব্য রক্ত হবে হচ্ছে এ অথবা বি অথবা এ বি অথবা ও। যদি এ ও এর কম্বিনেশন হয়, এ গ্রুপ আর ও গ্রুপের কম্বিনেশন যদি হয়, তো এ ও এর কম্বিনেশন হলে হয় এ গ্রুপ হবে, না হলে ও গ্রুপ হবে। ওকে, যদি এ আর এ বির কম্বিনেশন হয়, এ আর এ বির কম্বিনেশন হয়,
এ আর এ বির কম্বিনেশন হলে এটা তোমার এ গ্রুপ হতে পারে, বি গ্রুপ হতে পারে, এ বি গ্রুপ হতে পারে। যদি বি বি গ্রুপের হয়, বাবাও বি গ্রুপ মাও বি গ্রুপ, এমন হলে কি হবে? এমন হলে বাচ্চাটি তোমার বি গ্রুপ হবে বা ও গ্রুপ হবে, বি গ্রুপ হবে বা ও গ্রুপ হবে। যদি এমন হয় যে বি গ্রুপের সঙ্গে ও গ্রুপের কম্বিনেশন, বি গ্রুপের সঙ্গে ও গ্রুপের কম্বিনেশন, তার মানে বি গ্রুপের সাথে ও গ্রুপ হলে হয় বি গ্রুপ হবে, না হলে ও গ্রুপ হবে। ওকে, খেয়াল করবে কম্বিনেশনটা 1-এর সঙ্গে 5কে, 2-এর সঙ্গে 6কে, তাহলে এটা মনে রাখা সহজ হবে। চলো 7 নম্বর, যদি বি গ্রুপের সাথে এ বি গ্রুপের কম্বিনেশন হয়, তাহলে এখানে কি হবে নিজেরাই বলি আমরা। এ গ্রুপ হবে বা এ বি গ্রুপ বি হবে, এ এ বি বি এবং এ এ বি বি হবে। তিনটের মধ্যে হ্যাঁ। 8 নম্বর, 8 নম্বর, যদি এ বি গ্রুপের সঙ্গে ও গ্রুপ হয়, এ বি গ্রুপের সঙ্গে ও গ্রুপ, এ বি গ্রুপের সঙ্গে ও গ্রুপ হলে বাচ্চাটি এ গ্রুপ হবে বা বি গ্রুপ হবে। 9 নম্বর, যদি এ বি কম্বিনেশন হয়, এ বি কম্বিনেশন, সো এ বি কম্বিনেশন হলে এ গ্রুপ হতে পারে, বি গ্রুপ হতে পারে, এ বি গ্রুপ হতে পারে। আর যদি 10 নাম্বার ও গ্রুপ হয়, ও গ্রুপ বাবা মায়ের, তাহলে এখানে অনলি ও গ্রুপেরই বাচ্চা তাদের জন্মগ্রহণ করবে। এটাই হলো কাহিনী। ওকে, হয়ে গেছে দাদা। হয়েছে। ওকে, গেল। এরপর আমরা তাহলে দেখি আর এইচ ফ্যাক্টরটা কি। চলো খাতা হেডিং লাগাও, আর এইচ ফ্যাক্টর, আর এইচ ফ্যাক্টর। আর এইচ ফ্যাক্টর যিনি আবিষ্কার করেছিলেন, তিনি স্যার কার্ল ল্যান্ডস্টেনারের সাথে আরেকজনের স্যার উইনারের নামটাও যুক্ত হবে। তাহলে প্রথম পয়েন্ট, ডিসকভার্ড বাই স্যার ল্যান্ডস্টেনার, অ্যান্ড উইনার, WINER, উইনার, দুজন। এই আরএইচ ফ্যাক্টরটা হচ্ছে, আরএইচ ফ্যাক্টর ওয়াজ ফার্স্ট টাইম ডিসকভার্ড ইন রেসাস মাঙ্কিজ ব্লাড অর বডি। আর সেই জন্যই আরএইচ ফ্যাক্টরটার নামকরণ করা হয়েছে, লিখে রাখো যে আরএইচ ফ্যাক্টর ওয়াজ ফার্স্ট টাইম discovered in a rhesus monkey, RHESUS, rhesus monkey's blood, hence it is named RH factor। এই জন্য এটাকে নাম করা হয়েছে RH ফ্যাক্টর। RH ফ্যাক্টরটা কি আসলে দাদা?
অ্যাকচুয়ালি আরএইচ ফ্যাক্টরটা একটা অ্যান্টিজেন লিখে রাখো যে ইট ইজ আ কাইন্ড অফ অ্যান্টিজেন, এটা এক প্রকারের অ্যান্টিজেন। ওকে, আমাদের এই পৃথিবীতে যত জনসংখ্যা আছে তার 85% জনসংখ্যারই কিন্তু এই আরএইচ ফ্যাক্টরটা অ্যাভেলেবেল আছে। তাই লিখে রাখো it is available in 85% of the world population। তাহলে ওয়ার্ল্ড পপুলেশনের 85% মানুষের দেহে আরএইচ ফ্যাক্টরটা পজিটিভ থাকে, প্রেজেন্ট থাকে। হ্যাঁ, অর্থাৎ যার যা ব্লাড গ্রুপ আছে সেই ব্লাড গ্রুপের সাথে যদি আরএইচ ফ্যাক্টরটা উপস্থিত থাকে তাহলে সেটাকে বলা হয় পজিটিভ ব্লাড গ্রুপ। আর যদি যার যার রেসপেক্টিভ ব্লাড গ্রুপ সেই ব্লাড গ্রুপের সাথে যদি আরএইচ ফ্যাক্টরটি যদি নেগেটিভ থাকে মানে অনুপস্থিত থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ ব্লাড গ্রুপ। ওকে, রক্ত যখন আদান প্রদান করা হয় অর্থাৎ ব্লাড ট্রান্সফিউশন যখন করা হয় তখন কতগুলো জিনিস খেয়াল রাখতে হয়। পজিটিভের সঙ্গে রক্ত আদান প্রদান হয়, নেগেটিভের সাথে আদান প্রদান হয়। কিন্তু পজিটিভ ব্যক্তিরা নেগেটিভ ব্যক্তিকে দিতে পারে, কিন্তু মনে রাখতে হবে নেগেটিভ ব্যক্তিরা কখনো পজিটিভ ব্যক্তিকে দিতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছে, আমি লিখিয়ে দেবো। এইটুকু নোট হয়েছে কিনা বলো? হ্যাঁ দাদা। হয়েছে, বেশ। এটা খুব ইম্পর্ট্যান্ট, ব্লাড ট্রান্সফিউশনটা। খাতায় হেডিং লাগাও, ব্লাড ট্রান্সফিউশন মানে রক্ত দেওয়া। তো রক্তের আদান প্রদান যদি বলতে চাই, রক্তের আদান প্রদান যেটা আমি বললাম কি যে আরএইচ ফ্যাক্টর প্লাস ব্যক্তি আরএইচ ফ্যাক্টর মাইনাস ব্যক্তিকে রক্ত প্লাস ব্যক্তিকে রক্ত দেবে এবং নেবে, ভাইস ভার্সা হবে। হ্যাঁ, অর্থাৎ আনলিমিটেড টাইমস ডোনেশন, মাথায় রাখতে হবে। দিস ইজ আনলিমিটেড টাইম ডোনেশনস। যতবার খুশি ততবার দেবে নেবে, কিচ্ছু অসুবিধা হবে না। ঠিক তেমনি করে আরএইচ ফ্যাক্টর নেগেটিভ ব্যক্তি দেবে এবং নেবে আরএইচ ফ্যাক্টর নেগেটিভ ব্যক্তি থেকে, এটাও আনলিমিটেড টাইমস। ওকে, ডোনেশনস দেওয়া নেওয়াটা আনলিমিটেড। কিন্তু মাথায় রাখতে হবে যে আরএইচ প্লাস ব্যক্তি আরএইচ নেগেটিভ ব্যক্তিকে যদি রক্ত দিতে হয় তাহলে কিছু রেস্ট্রিকশনস করে ডাক্তারবাবুরা পরীক্ষা নিরীক্ষা করে কিছু সিচুয়েশন যদি ফেভারেবল হয় তবেই দেওয়া হয়, না হলে না। তাহলে এটা লিখে রাখবে, কারণ কি বলতো, স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন হলেই ফেসে যেতে হবে। এই জন্য এটাও জেনে রাখা প্রয়োজন। আমরা জানতে পারছি যে আরএইচ পজিটিভকে ব্লাড দেবে আনলিমিটেড টাইমস, আরএইচ নেগেটিভকে রক্ত দেবে আনলিমিটেড টাইমস। কোনো এর সময়সীমা বেঁধে দেওয়া নেই যে একবার দিতে পারবে বা দুইবার দিতে পারবে, এমন নয়। কিন্তু হ্যাঁ, যদি আরএইচ প্লাস ব্যক্তি আরএইচ মাইনাস ব্যক্তিকে রক্ত দিতে পারে না তা নয়, বাট উইথ মেডিকেল সুপারভিশন, অর্থাৎ ডাক্তারের সুপারভিশনে, উইথ সাম রেস্ট্রিকশনস, লিখে রাখো উইথ সাম রেস্ট্রিকশনস, কিছু রেস্ট্রিকশনসের সাথে। ওকে, ডক্টরস আন্ডার ডক্টর সুপারভিশন, আন্ডার ডক্টরস
সুপারভিশন, ডাক্তারের সুপারভাইজে এটা কিন্তু হবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে RH নেগেটিভ ব্যক্তি সে কি RH পজিটিভ ব্যক্তিকে ব্লাড দিতে পারে? সেটা মাথায় রাখতে হবে যে না। নেভার ক্যান ডোনেট, নেভার ক্যান ডোনেশন বা ডোনেট। ওকে, এটা মাথায় রাখবে যে RH ফ্যাক্টর মাইনাস ব্যক্তি কখনোই RH প্লাস ব্যক্তিকে রক্ত দিতে পারবে না, নেভার ক্যান ডোনেট। ওকে, কিন্তু RH প্লাস RH মাইনাসকে রক্ত দিতে পারবে ডাক্তারের সুপারভিশনে কিছু রেস্ট্রিকশনের সাথে, আর বাকি প্লাস প্লাসকে দেবে নেবে, মাইনাস মাইনাসকে দেবে নেবে, কোনো অসুবিধা নেই। ওকে, এই জায়গাটা একটু ইম্পর্ট্যান্ট আছে। এইখানে কিছু এক্সট্রা ডিজিজ RH ফ্যাক্টর সম্পর্কে যদি বলি, তাহলে তোমরা একটা নোট লেখো তো। আমি লিখবো না, আমি বলবো, তোমরা নোটটাকে লেখো, নোট বলে লেখো। সবাই লেখার জন্য প্রস্তুত? বলবো আমি, হ্যাঁ দাদা। হ্যাঁ লেখো লেখো। এরিথ্রোব্লাস্টোসিস একটা রোগের নাম, আমি লিখে দিচ্ছি রোগটার নাম। লেখো এরিথ্রোব্লাস্টোসিস, এরিথ্রোব্লাস্টোসিস ফোটালিস, FOETALIS, এরিথ্রোব্লাস্টোসিস ফোটালিস, FOETALIS, এরিথ্রোব্লাস্টোসিস ফোটালিস, এটা একটা রোগের নাম। লেখো যে ডিজিজ হ্যাপেন্স, erythroblastosis fetalis disease happens when a pregnant mother, this disease happens when a pregnant mother holds RH plus blood, RH plus blood okay, and the baby RH minus RH minus লিখেছো? স্যার একটু রিপিট করুন। আচ্ছা, আমি লিখে দেওয়ার চেষ্টা করছি। আমি বললাম যে this disease happens when a pregnant mother, when a pregnant mother holds RH plus blood and the baby in her womb, তার পেটের মধ্যে যে বাচ্চাটা রয়েছে, and the baby RH মাইনাস। তাহলে একটা রোগ পরীক্ষায় জিজ্ঞেস করে এরিথ্রোব্লাস্টোসিস ফোটালিস, এই রোগটা কি কারণে হয় না, যখন মায়ের শরীরের রক্ত হচ্ছে RH প্লাস আর বাচ্চার শরীরের রক্ত হয়েছে RH মাইনাস, এই সিচুয়েশন হলে এই রোগটা হয়, এটা বোঝাতে চাইলাম আমি। ওকে, RH মাইনাস ব্লাড। এবার ঘটনা হচ্ছে এটা জেনে রাখো যে কি করে বেবির RH মাইনাস কি করে হবে। দেখো, যখন মায়ের রক্ত RH মাইনাস আর বাবার রক্ত যখন RH প্লাস, তখন এই বেবিটার এই রোগ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাহলে এই সিচুয়েশনটা কখন ক্রিয়েট হবে, যে এই সিচুয়েশনটা তখন ক্রিয়েট হবে যখন RH মাইনাস উইমেন প্লাস RH প্লাস ম্যান, RH মাইনাস উইমেন প্লাস RH প্লাস ম্যান, এই সিচুয়েশন হলে প্লাস উইমেন হবে না? RH মাইনাস উইমেন প্লাস RH প্লাস ম্যান, এরকম সিচুয়েশন হলে এই বেবিটার এই রোগটা হয়।
স্যার বলো। স্যার বলছি যে আপনি RH প্লাস বলেছেন মাদার। ও হ্যাঁ, এটা তো ঠিক করে নাও তো, এটা এটা প্লাস সাইন হবে তাই না, এটা প্লাস সাইন হবে, এটা মাইনাস সাইন হবে। হ্যাঁ তাই তো, হ্যাঁ ঠিক করে নাও এটা। তাহলে স্যার এই RH মাইনাস হলে পরে সেটা তাহলে একটা ডিজিজ। হ্যাঁ নো, RH মাইনাস হলে ডিজিজ কি করে হলো? এই যে যেটা বললেন যে এই যে মানে প্রেগনেন্ট উমেন ও তো হ্যাঁ, RH প্লাস ছিল, যদি বাট যদি সিচুয়েশনটা এমন হয় যে RH প্লাস ব্লাড মায়ের রয়েছে, পেটের মধ্যে বাচ্চাটার হয়েছে RH বা মায়ের RH প্লাস আর বাচ্চাটার হচ্ছে RH মাইনাস ব্লাড, এই সিচুয়েশন ক্রিয়েট হলেই এই রোগটা হয়, এরিথ্রোব্লাস্টোসিস পোর্টালিস। ঠিক আছে? দাদা হ্যাঁ বলো। এটা সেকেন্ড টাইম বেবির ক্ষেত্রে কি হয় এটা নাকি? দেখো, from a second pregnancy mother may be affected by this disease. ওকে, সেকেন্ড প্রেগন্যান্সি থেকে, হ্যাঁ এটা খুব ভালো কথা বলেছো, লিখে রাখো, লিখে রাখো, এরপরে ফুল স্টপ দিয়ে লেখো from the second pregnancy, mother may be affected, কথাটা লেখা আছে কিন্তু হবেই এমনটা নয়, মাদার মে বি অ্যাফেক্টেড হতে পারে বাই দিস ডিজিজ, এই রোগটা মায়ের হতে পারে ফ্রম সেকেন্ড প্রেগন্যান্সি, ফার্স্ট প্রেগন্যান্সিতে নয়। সো আফটার ফার্স্ট প্রেগন্যান্সি দ্য মাদার শুড বি অ্যাডভাইজড কি অ্যান্টি-RH অ্যান্টিবডিজ। আচ্ছা, এটা লিখে রাখো, এরপরে একটা পয়েন্ট করে লিখে রাখো। সো after first pregnancy the mother should be administered anti-RH antibodies, অ্যান্টি-RH অ্যান্টিবডিজ দিয়ে মাকে ট্রিটমেন্ট করতে হবে যাতে মায়ের সেকেন্ড প্রেগন্যান্সির ডিউরেশন এই এরিথ্রোব্লাস্টোসিস ফোর্টালিস রোগটা যাতে না হয়। ওকে, যাক, এটা একটা এক্সট্রা ইনফরমেশন ছিল, আমরা এখানে নিলাম। তো এর সাথে সাথে কি হলো, আমাদের ব্লাড কিন্তু শেষ এবং সার্কুলেটরি সিস্টেম টোটালটা আমরা শেষ করলাম। এখন আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, হ্যাঁ, অ্যান্ড দ্য চ্যাপ্টার ইজ কল্ড গ্ল্যান্ডুলার সিস্টেম। স্যার হ্যাঁ বলো। বলছি এই RH প্লাস আর মাইনাসটা এটা মানে কিভাবে কিসের ভিত্তিতে হয় ফ্যাক্টরটা? আরেকবার প্রশ্নটা করো। বলছি RH যে প্লাস আর মাইনাস হচ্ছে এটা মানে মানে এটা কি থেকে হচ্ছে, কি দেখো, ভিত্তিতে ভাগটা হচ্ছে? অ্যাকচুয়ালি যে RH যেটা, এটা হচ্ছে এক প্রকারের অ্যান্টিজেন। ঠিক আছে, এটা এক প্রকারের অ্যান্টিজেন, আর এই অ্যান্টিজেনটা যদি কারো শরীরে উপস্থিত থাকে তাহলে সেটাকে বলা হয় RH প্লাস, যদি কারো শরীরে অ্যান্টিজেন উপস্থিত না থাকে সেটা হচ্ছে RH নেগেটিভ। ওকে, আর যেমন মনে করো যে কারো রক্ত এ গ্রুপের রক্ত, তার সাথে RH ফ্যাক্টরটা তার শরীরে রয়েছে, তার মানে তাকে বলবো A প্লাস বা A পজিটিভ ব্লাড। আবার মনে করো কারো এ রক্ত RHটা নেই, তাহলে বলবো A নেগেটিভ ব্লাড। বুঝতে পেরেছো? তার মানে অ্যান্টিজেন যেমন AB রয়েছে তেমন RH রয়েছে। হ্যাঁ, তেমনি RH রয়েছে। ইয়েস। দাদা হ্যাঁ বলো। এই এরিথ্রোব্লাস্টোসিস হলে পরে কি হবে? ওই এরিথ্রোব্লাস্টোসিসের মধ্যে দেখো, অ্যাকচুয়ালি এরিথ্রোসাইটস আমরা কাকে বলি বলো দেখি? আরবিসি কে বলি। তো এরিথ্রোব্লাস্টোসিস ফোর্টালিস হলে খুব সম্ভব যখন মা প্রেগনেন্ট হবে তখন সেই ভ্রূণের মধ্যে হয়তো ব্লিডিং হতে পারে বা ব্লাড ক্লটিং বা এরকম কিছু একটা হতে পারে। আমি জানি না এই রোগটা সম্পর্কে ডিটেলসে কি হয় না হয়। বুঝতে পেরেছো?
জাস্ট একটা পরীক্ষায় এসছে বলে আমি এটা নোটটা করিয়ে দিলাম, ঠিক আছে? অ্যাকচুয়ালি স্যার এটা হলে মাদার মারা যাবে আর কি করে। হ্যাঁ, তাহলে মা মারা যাবে, এরকম একটা ব্যাপার হচ্ছে, তাহলে এটা একটা ফ্যাটাল ডিজিজ। চলো তাহলে আমরা নেক্সট টপিকের দিকে যাই, দ্যাট ইজ গ্ল্যান্ডুলার সিস্টেম। ইয়েস, চলো মুছবো এটা। হ্যাঁ দাদা। বেশ, চলো খাতার মধ্যে হেডিং লাগাও, গ্ল্যান্ডুলার সিস্টেম। গ্ল্যান্ডুলার সিস্টেম মানে হচ্ছে এটাকে কি বলে, গ্রন্থিতন্ত্র। গ্রন্থিতন্ত্র বা এটাকে আমরা এন্ডোক্রাইন সিস্টেমও বলি, এন্ডোক্রাইন সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম। ওকে, দেখো সবার আগে তো আমাদের শরীরে যত ধরনের অ্যাক্টিভিটিস গুলো হয় না, সেই অ্যাক্টিভিটিস গুলো কন্ট্রোল করার দায়িত্বই হচ্ছে এই গ্ল্যান্ডুলার সিস্টেমের। তাহলে একটা পয়েন্ট আমরা লিখে রাখলাম যে গ্ল্যান্ডুলার সিস্টেম controls all activities of human body। আমাদের হিউম্যান বডিতে যত প্রকারের অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলো কন্ট্রোলই হয় হচ্ছে এই গ্ল্যান্ডুলার সিস্টেমের মাধ্যমে। গ্ল্যান্ডুলার সিস্টেম থেকে আমরা হরমোনসকে পাই। তাহলে এই চ্যাপ্টারটার মধ্যে কি কি বিষয় আমরা পড়ব না, এই চ্যাপ্টারটার মধ্যে যে টপিকসগুলোকে আমরা পড়ব সেগুলো হচ্ছে, সবার প্রথমে আমরা গ্ল্যান্ডস সম্পর্কে জানবো, যে কোথায় কোন গ্ল্যান্ডস থাকে, কোন গ্ল্যান্ডস থেকে কোন হরমোনের সিক্রেশন হয়। 2 নম্বর আমরা জানবো হচ্ছে হরমোন সম্পর্কে, বিভিন্ন হরমোনস সম্পর্কে জানতে পারবো। নাম্বার 3 আমরা এনজাইমস থেকে সম্পর্কে জানতে পারবো, এনজাইমস সম্পর্কে, উৎসেচক। হ্যাঁ, তারপর 4 নম্বর আমরা টাইপস অফ গ্ল্যান্ড সম্পর্কে জানবো, যে কয় প্রকারের গ্ল্যান্ডস হয়, হ্যাঁ, গ্রন্থি কয় প্রকারের হতে পারে, এই সমস্ত। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের পাঠ্য বিষয়। এখন যদি এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি হরমোনস, তো এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে যে হরমোন কথাটি সবার প্রথমে কে আবিষ্কার করেছিলেন, তাই না? তো হরমোন আবিষ্কার করেছিলেন কিন্তু প্রথম কথাটি ইউজ করে স্টার্লিং, ঠিক আছে? তো লেখো, ফার্স্ট টাইম ইউজড দ্য টার্ম বাই স্টার্লিং। স্টার্লিং প্রথমবারের জন্য হরমোন কথাটি ব্যবহার করেছিলেন, ঠিক আছে? এবং সেটা কোত্থেকে? সেক্রেটিন হরমোন থেকে, যেটা ডুডেনাম থেকে সিক্রেট হয়। তিনি এটা আবিষ্কার করেছিলেন কোত্থেকে? এটা হচ্ছে সিক্রেটিন হরমোন থেকে। সিক্রেটিন হরমোন সিক্রেটেড ফ্রম ডুডেনাম। ডুডেনাম কোথায় আছে? ডুডেনাম পড়েছি মনে হয়। হ্যাঁ, স্মল ইন্টেস্টাইনের প্রথম পার্টটাই হচ্ছে ডুডেনাম। স্টমাক থেকে খাবার সবার প্রথম যেখানে যায় সেটা হচ্ছে ডুডেনাম। তো ডুডেনাম থেকে যে সিক্রেটিন হরমোন সিক্রেশন হয় সেটা থেকেই তিনি প্রথমবার হরমোন কথাটিকে ব্যবহার করেছিলেন। ওকে, আচ্ছা, এনজাইম কথাটি কে সবার প্রথম ব্যবহার করেন বা কে আবিষ্কার করেছিলেন বলো? এনজাইম অ্যানসেলম পেয়ন, ঠিক আছে? তাহলে এনজাইম কথাটি দেখো, ফার্স্ট টাইম ডিসকভার্ড বাই এ পাইন, PAYEN, এ পাইন। ওকে, কবে? ইন 1833। এগুলো মোটেই ইম্পর্ট্যান্ট নয়, এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে না। হ্যাঁ, বাট কোনটা আবিষ্কার করেছিলেন তিনি সবার প্রথমে বলো তো? ডায়াস্টেজ এনজাইম, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। ডায়াস্টেজ এনজাইম,
ডায়াস্টেজ এনজাইম। ওকে, গেল। এবার তাহলে আমরা এক এক করে আলোচনা করব। তো সবার আগে আমরা গ্ল্যান্ডসকে নিয়ে আলোচনা করব। তাহলে এটা মুছে দেব কি? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। বেশ, চলো খাতার মধ্যে হেডিং লাগাও গ্ল্যান্ডস, গ্রন্থি। তো গ্ল্যান্ড কাকে বলে? যে অর্গান হরমোন বা এনজাইমের সিক্রেশন করে তাকে বলা হয় হচ্ছে কি? তাকে বলা হয় হচ্ছে গ্ল্যান্ড। তাই লেখো যে দ্য অর্গান which secretes hormones and enzyme is called gland. অর্থাৎ যার থেকে হরমোন বা এনজাইমের সিক্রেশন হয় সেই অর্গানটাকে আমরা বলি হচ্ছে গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডের যে স্টাডি সেটাকে কি বলে? স্টাডি অফ গ্ল্যান্ডুলার সিস্টেম। গ্ল্যান্ডুলার সিস্টেমের স্টাডিকে বলা হয় হচ্ছে কি বলে? এটা কি লিখেছিলাম যেন এখানে? এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি বলে। আমরা যখন গ্ল্যান্ডকে ক্লাসিফাই করব না, গ্ল্যান্ড দুই প্রকার হবে। একটা হবে যার মাধ্যমে যে গ্ল্যান্ড থেকে হরমোনের সিক্রেশন হয়, আর একটা হবে যার থেকে এনজাইমের সিক্রেশন হয়। একটা হচ্ছে হরমোনের সিক্রেশন, একটা এনজাইমের সিক্রেশন। তাহলে হরমোনকে বাংলাতে হরমোনই বলে, এনজাইমকে বাংলাতে উৎসেচক বলে। একটা কথা মাথায় রাখতে হবে যে সকল এনজাইমই প্রোটিন, কিন্তু সকল হরমোন প্রোটিন নয়, এটা মাথায় রাখতে হবে। লেখো অল এনজাইমস আর প্রোটিন, আর সকল প্রকার যে এনজাইম আছে সেগুলো প্রোটিন, হ্যাঁ, কিন্তু সকল হরমোন প্রোটিন নয়। অল হরমোনস আর নট প্রোটিন। ঠিক আছে, সকল হরমোন প্রোটিন নয়, বাট সকল এনজাইম প্রোটিন। এদের মধ্যে তফাৎ কি দাদা? হরমোন আর এর মধ্যে তফাৎ কি? ব্যাপারটা হচ্ছে হরমোন একই সময়ে অনেক কাজ করতে পারে, কিন্তু এনজাইম একই সময়ে একটা মাত্র কাজ করবে। এটাই মূল পার্থক্য। লেখো ইট পারফর্মস many reactions at one time but এনজাইমের কথা যদি বলো তাহলে it performs, আসলে ইট পারফর্ম দিস লিখলেই ভালো হতো, আমি সিঙ্গুলার করে ফেলেছি, যাক এটা অসুবিধা নেই। ইট পারফর্মস one reaction at one time, বা at a time-ও বলতে পারতে, at a time বা at one time। এক সময়ে একটা মাত্র কাজ করবে যে, সে হলো এনজাইম। এক সময়ে একাধিক কাজ যে করবে সে হচ্ছে হরমোন। এই হলো এদের দুটো তফাৎ। হরমোনের লং টার্ম এফেক্ট থাকে, বাট এনজাইমের শর্ট টার্ম এফেক্ট। তো এটা একটা এটা একটা বৈশিষ্ট্য, প্রপার্টি। দেখো ইট হ্যাজ লং টার্ম এফেক্ট। এর দীর্ঘমেয়াদী ফল রয়েছে, আর এর শর্ট, ইট হ্যাজ
শর্ট টাইম বা শর্ট টার্ম এফেক্ট, শর্ট টার্ম এফেক্ট। ওকে, গেল। এবার আমরা দেখে নেব যে হরমোন সম্পর্কে, এনজাইম সম্পর্কে দেখলাম। এবার আমরা টাইপস অফ গ্ল্যান্ডস দেখব। টাইপস অফ গ্ল্যান্ডসের মধ্যে আমরা দেখব যে গ্ল্যান্ডস কয় প্রকার। ঠিক আছে, সোমে আই রাবিট মুছে দেবো? হ্যাঁ দাদা। বেশ। নবেন্দু আছো? আছি দাদা, আছি। নবেন্দু, তোমাদের 10টার ক্লাসটা মনে হয় আজকে আর করতে পারবো না, রেকর্ডেড দিয়ে দিই নাকি? অনেকে মানে হবেও না, মেসেজ করেছে দেখলাম। তাহলে একটা কথা বলি, তোমাদের কালকে 10টায় ক্লাস আছে তাই না? কালকে হ্যাঁ, বুধবার। হ্যাঁ, তাহলে একবারে কালকেই করি। হ্যাঁ, আজকে রাতের দরকার নেই। ঠিক আছে, চলো। টাইপস অফ গ্ল্যান্ড, হ্যাঁ, হেডিং লাগাও, টাইপস অফ গ্ল্যান্ডস, গ্ল্যান্ডসের প্রকারভেদ। আমরা যখন গ্ল্যান্ডের কথা বলছি তো গ্ল্যান্ডকে 3টি ভাগে দাদা ভাগ করা হয়। দাদা বলছি যে উইকলি টেস্ট গুলো যেগুলো দিচ্ছ মানে ওইগুলো তো ঠিক আছে, কিন্তু মানে টপিক গুলো না জানা থাকলে কোশ্চেন গুলো করতে অনেক মানে টাইম লাগছে, অনেক খুঁজতে। হ্যাঁ, তারপরে কোনো অসুবিধা নেই, আমি তো আনসার কি দিয়েই দিচ্ছি। ও ঠিক হ্যাঁ, আছে। আনসার কি তো আমি দিয়েই দিচ্ছি, অসুবিধা নেই। এগুলোকে প্রিন্ট আউট করবে, এগুলোকে পড়বে কিন্তু। হ্যাঁ, এগুলো বাছাই করা কোশ্চেন দিয়েই তো হয় না মক টেস্টটা। আমাদের ইংলিশ ম্যাথের ক্লাস শুরু হয়েছে, এটা কয়েকটা দিন চললে তারপর ইংলিশ ম্যাথেরও কোশ্চেন থাকবে, মানে কম্প্যাক্ট একটা টেস্ট তোমরা পাবে। ওকে, ওটা তোমরা আজকে বলেছিলাম যে মক টেস্ট 6টা না, আপনি বোধহয় অ্যান্সার কিটাই পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, মক টেস্ট যেটা 6 ছিল ওটা না অ্যান্সার কিটে চলে এসেছে। আমার ওটা কোয়েশ্চেন তো আগে ছিল, আগে দেওয়া ছিল। হ্যাঁ, ওইটারই মানে যেটা আমি এই সপ্তাহে কোনো টেস্ট দিইনি। ঠিক আছে, ওটা আমি আজকে তৈরি করব, আজকে দিতে পারি কিনা দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তো গ্ল্যান্ডকে আমরা 3টি ভাগে ভাগ করি। একটাকে বলি হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, একটা কি নাম, এন্ডোক্রাইন, কারো মাইক অন আছে দেখো তো, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর একটা আছে হচ্ছে হেক্টোক্রাইন গ্ল্যান্ড, হেক্টোক্রাইন গ্ল্যান্ড। আর এই হেক্টোক্রাইন গ্ল্যান্ডকেই অনেকে মিক্স গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি বলে থাকে। ওকে, তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এক্সোক্রাইন গ্ল্যান্ড, আর হচ্ছে একটা হেক্টোক্রাইন গ্ল্যান্ড। কি করে চিনবো দাদা কোনটাকে কি বলে? তো মনে রাখার জন্য বলছি, নোট করবে অবশ্যই, মনে তো রাখতেই হবে, নোটসটা তৈরি হবে আমার মতন করে, নোট তৈরি করবে অ্যাজ ইট ইজ। যেমন এন্ডোক্রাইন গ্ল্যান্ড তাদেরই বলে যাদের সিক্রেশন ডাইরেক্টলি ব্লাডে হয়। ঠিক আছে, ডাইরেক্টলি ব্লাডে যাদের সিক্রেশন হয় তাদেরকে বলা হয় হচ্ছে এন্ডোক্রাইন। এবং এটাই যে শুধু বৈশিষ্ট্য তা নয়, এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে যারা শুধুমাত্র হরমোনের সিক্রেশন করে। ওকে, অর্থাৎ সিক্রেটস অনলি হরমোনস, যারা শুধুমাত্র হরমোনের সিক্রেশন করে তাদের বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। যারা মানে হরমোন এবং এনজাইম দুটোরই সিক্রেশন করে কিন্তু এক সময়ে একটা, একই সময়ে দুটো নয়। অর্থাৎ সুন্দর করে নোটটা লেখো, সিক্রেটস বোথ হরমোন and enzymes but not at same time,
একই সময়ে নয়, যে গ্রন্থির থেকে হরমোন এবং এনজাইম দুটোরই সিক্রেশন হয়, বাট একই সময়ে নয়। যখন হরমোনের সিক্রেশন হবে তখন হরমোনেরই হবে, যখন এনজাইমের হবে তখন এনজাইমের হবে। এটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড এটাকে বলে। আর হেক্টোক্রাইন গ্ল্যান্ড কাকে বলে, অর্থাৎ মিক্স গ্ল্যান্ড কাকে বলে, যেখান থেকে মানে একই সময়ে হরমোনেরও সিক্রেশন হচ্ছে এনজাইমেরও সিক্রেশন হচ্ছে, সেটাকে বলে মিক্সড গ্ল্যান্ড। তাহলে লিখো সিক্রেটস ES, both hormones and enzymes at same time একই সময়ে যে গ্রন্থির থেকে হরমোনসেরও সিক্রেশন হচ্ছে এনজাইমসেরও সিক্রেশন হচ্ছে সেটাকে বলে হেক্টোক্রাইন। আরো একটা বৈশিষ্ট্য আরো একটা করে লেখো যে এন্ডোক্রাইন মানে অভ্যন্তরীণ আর এক্সোক্রাইন মানে বহিঃক্ষরা অন্তঃক্ষরা গ্রন্থি। দুই বাংলাতে বলে না অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থি, তো এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি, বাংলাতে যদি চাও অন্তঃক্ষরা গ্রন্থি, আর এটাকে বলে বহিঃক্ষরা গ্রন্থি, আর এটা মিশ্র গ্রন্থি। ওকে, না সেটাই বললাম, অর্থাৎ এখানে সিক্রেশন যেটা হবে, সিক্রেশন ইজ directly in blood, hence হেক্টোক্রাইনের উপরে কি লিখলাম? মিশ্র গ্রন্থি, hence it has no duct, ওকে। অর্থাৎ এন্ডোক্রাইন মানে যাদের সিক্রেশন সরাসরি রক্তে হয়, তাহলে যখন সরাসরি রক্তে হচ্ছে তাহলে তারা ডাক্টের কোনো প্রয়োজন নেই। আর এইটা অর্থাৎ এক্সোক্রাইনটা হচ্ছে ডাক্টসের মাধ্যমেই সিক্রেশন হবে, সিক্রেশন থ্রু ডাক্টসের মাধ্যমে, ডাক্টস মানে নালিকার মাধ্যমে সিক্রেশন হবে। আর এটারও তাই, সিক্রেশন থ্রু ডাক্টসের মাধ্যমে, নালিকার মাধ্যমে সিক্রেশন হবে। ওকে, চলো এবার এখান থেকে গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট লিখব, আর তারপর আমরা ইম্পর্ট্যান্ট গ্ল্যান্ডস নিয়ে কথা বলবো। 1 মিনিট দাঁড়াও। মুছে দিলাম। কতগুলো পয়েন্ট লেখো। যেমন জিজ্ঞেস করা হয় যে আমাদের শরীরের সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি, তো মাথায় রাখবা সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। হ্যাঁ, তো
লেখো লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। যদি বলে স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড কোনটা, সেটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। ওকে, স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড, স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, যেটা আমাদের মস্তিষ্কে থাকে। আর যদি বলে লার্জেস্ট এক্সোক্রাইন গ্ল্যান্ড কোনটা, তো সেটা হচ্ছে লিভার। লার্জেস্ট এক্সোক্রাইন গ্ল্যান্ড, দ্যাট ইজ লিভার। আর যদি বলে স্মলেস্ট এক্সোক্রাইন, সেটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড, যেটা আমাদের ত্বকের নিচে থাকে, ঘাম গ্রন্থি। স্মলেস্ট এক্সোক্রাইন গ্ল্যান্ড যদি বলে, তো স্মলেস্ট এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে সোয়েট গ্ল্যান্ড, বা যেটা ঘাম গ্রন্থি কোথায় থাকে? চামড়ার নিচে। আচ্ছা, আর কি? আমাদের শরীরে মানে একটি মাত্র হেক্টোক্রাইন গ্ল্যান্ড আছে, এটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। লেখো দেয়ার ইজ only one hectocrine gland in human body is প্যানক্রিয়াস হচ্ছে দাদা আমাদের শরীরের, হ্যাঁ বলো। বলছি স্মলেস্ট এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে টিয়ার গ্ল্যান্ড বা ল্যাক্রাইমাল গ্ল্যান্ড না? হ্যাঁ, দেখো যে কোনো প্রকারের সোয়েট গ্ল্যান্ড, যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড তুমি বলছো, যেটা আমাদের থাকে হচ্ছে চোখে, ঠিক তার থেকেও সূক্ষ্ম গ্ল্যান্ড কিন্তু রয়েছে সোয়েট গ্ল্যান্ডগুলো। ওকে, আচ্ছা অপশানে এখানে ওটা লিখে রাখো, ল্যাক্রিমাল গ্ল্যান্ড। অপশানে লিখে রাখো ল্যাক্রিমাল গ্ল্যান্ড। দাদা, বলো। সোয়েট গ্ল্যান্ড মানে কি? ওই যে সোয়েটিং হয় এইটা না? হ্যাঁ অবশ্যই, যে ঘাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের শরীরে যে ফ্যাটগুলো জমে থাকে, সেই ফ্যাটগুলোকে ঘাম গ্রন্থি জলে কনভার্ট করে, এবং সেটা আমাদের যে রোমকূপ রয়েছে তার মধ্য দিয়ে বাইরে বের করে। এর উদ্দেশ্য কি? শরীরের ত্বকের ওপরে সেই ঘাম যখন বসবে, জলগুলো বসবে, সেই জলগুলো ল্যাটেনেট যে লিন তাপ আমরা পড়েছিলাম না ছোটবেলায়, সেই লিন তাপের ফলে সেটা যখন বাষ্পে পরিণত হবে, তখন ওই ত্বকটা আমাদের ঠান্ডা হবে, কারণ ওই জায়গার তাপ শোষণ করেই তো ওই জলগুলো বাষ্পে পরিণত হবে। এই প্রসেস, এই জন্য আমাদের ঘাম হয় শরীরকে ঠান্ডা করতে, ঠান্ডা রাখার জন্য। গুড। তাহলে এই পর্যন্ত হলো। তাহলে এরপর থেকে আমাদের নেক্সট ডিফারেন্ট গ্ল্যান্ডসকে নিয়ে আলোচনা হবে। সো আজ এই পর্যন্তই থাক। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা পিনিয়াল গ্ল্যান্ড সম্পর্কে, হাইপোথ্যালামাস গ্ল্যান্ড সম্পর্কে, পিটুইটারি সম্পর্কে, বিভিন্ন গ্ল্যান্ড সম্পর্কে, বিভিন্ন হরমোন সম্পর্কে আলোচনা করব। ওকে, তো আজকে এই পর্যন্তই থাকুক। ভালো থেকো সবাই। গুড নাইট।